মোসাদের সঙ্গে সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক বিএনপি নেতা আসলাম চৌধুরীকে আজ তোলা হবে আদালতে। রাখা হয়েছে ডিবি কার্যালয়ে। সীমান্তে হত্যাকাণ্ড হলে এখন থেকে যৌথভাবে তদন্ত করবে বিজিবি বিএসএফ। ব্রিফিংয়ে বিজিবি মহাপরিচালক। বাধ্যতামূলক হলেও রাজুকের সনদ ছাড়াই রাজধানীর আবাসিক ভবনে দেয়া হচ্ছে গ্যাস সংযোগ। তিতাস বলছে বিষয়টি জানা নেই। সমন্বয়হীনতাকে দুষছেন নগর বিশেষজ্ঞরা। স্বাধীনতার ৪৫ বছরেও বাস্তব নির্ভর পরিসংখ্যান নেই চাল, ডাল, তেল এবং মশলার মতো ভোগ্যপণ্যের। নেই বিদেশ থেকে আমদানির তথ্য। এবং ঘূর্ণিঝড় মহাসেনের ৩ বছরেও বরগুনায় নির্মিত হয়নি টেকসই বেড়িবাঁধ। রয়েছে পর্যাপ্ত আশ্রয় কেন্দ্রের অভাব। বর্ষা মৌসুম নিয়ে শঙ্কায় উপকূলে লাখো মানুষ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। মোসাদের সঙ্গে সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক বিএনপি নেতা আসলাম চৌধুরীকে আজ আদালতে তোলা হবে। এর আগে গতকাল সন্ধ্যায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর পূর্বাচল থেকে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী সহ ৩ জনকে আটক করা হয়। পরে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রাত ৯টার দিকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এ সময় গণমাধ্যম কর্মীরা সেখানে ভিড় করেন। আজ যে কোনো সময় তাদের আদালতে তোলার কথা রয়েছে। এদিকে আগ্রায় মোসাদ এজেন্টের সাথে অন্তত ৩ দিন তার বৈঠকের তথ্য প্রমাণ পেয়েছে বলে দাবি করেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো। এছাড়া বৈঠক চলাকালে একদিন লন্ডনে অবস্থানরত বিএনপির শীর্ষ এক নেতার সাথেও তারা ভিডিও কনফারেন্সেও কথা বলেন। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সরকার উৎখাতে বিদেশি সহায়তা চাওয়া দেশের জন্য অশনি সংকেত। বিস্তারিত থাকছে কমলদের রিপোর্টে। আগ্রা থেকে ফেরার পথে ওরা একটা চা চকলেট বলে যে একটা চা চকলেট, তো আমিও কৌতূহল বশত গেলাম। আত্মপক্ষ সমর্থন করে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী ভিডিও বক্তব্য যেসব তথ্য দিয়েছেন সেখানে অধিকাংশ তথ্য তিনি গোপন করেছেন বলে নিশ্চিত হয়েছেন গোয়েন্দারা। গোয়েন্দাদের কাছে এখন পর্যন্ত যেসব তথ্য প্রমাণ রয়েছে তাতে দেখা গেছে চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহে ভারতের আগ্রার একটি হোটেলে মোসাদের এজেন্ট মেহেদী এন সাফাদির সাথে 4 দিনে সাক্ষাৎ হয়েছে। এর মধ্যে 3 দিন তারা একাধিক স্থানে বৈঠক করেছেন। বৈঠকের স্থান যেমন ভিন্ন ছিল তেমনি আসলাম চৌধুরীর পরিহিত পোশাকও ছিল ভিন্ন ভিন্ন। একদিন তিনি কোট এবং টাই পরিহিত অবস্থায় থাকলো, আরেকদিন তিনি কোট পরল, টাই পরেননি। আরেকদিন তিনি ছিলেন কোট টাইবিহীন, শুধুমাত্র গোলাপি রঙের শার্ট পরিহিত অবস্থায়। ছবি, ভিডিও সহ সব তথ্য প্রমাণ এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। আমরা খুব স্পষ্ট ভাষায় যে কথা বলতে চাই, বিএনপির সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। তবে বিএনপির শীর্ষ পর্যায় থেকে মোসাদের সাথে বৈঠকের বিষয়টি অস্বীকার করা হলো। ঘনিষ্ঠজনদের মাধ্যমে দেওয়া ভিডিও বক্তব্যে আসলাম চৌধুরী স্বীকার করেছেন, মোসাদের এজেন্ট মেহেদী এন সাফাদির সাথে বৈঠকের সময় দেশের রাজনীতির নানা বিষয় নিয়ে কথা হয়েছিল। যখনই আমার পলিটিক্যাল মানুষ পেয়েছে আমার থেকে হয়তো কথাবার্তা জানতে চেয়েছে। কারোর সাথে যে কোনো জায়গায় পরিচিত হলে আমরা বাংলাদেশের কথা তো বলি, যেহেতু আমি রাজনীতি করি ব্যবসায়িক পাশাপাশি, একইভাবে গণতন্ত্রের কথা আমরা বলে থাকি। যে কোনো জায়গায় যে কথাগুলো তো বলা হয়, এক্ষেত্রে গণতন্ত্রের কথা বলা বা কোনো কিছু এক্সপ্লেইন করা, যে কারোর সাথে দেখা, দেশি বিদেশি যে কারোর সাথে যদি আমাদের দলের ফিলোসফির কথা কেউ জিজ্ঞেস করে, আমরা তো কথাগুলো বলি। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এইভাবে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোকে আমন্ত্রণ জানানো কিংবা সরকার উৎখাতে সহায়তা চাওয়া দেশের জন্য অশনি সংকেত। ইসরায়েলের যে ইহুদি রাষ্ট্রের সাথে বাংলাদেশের কোনো ডিপ্লোম্যাটিক রিলেশন নেই, সেখানে রাষ্ট্রের নাগরিকের যোগাযোগের তো কোনো প্রশ্নই আসে, এবং সেটি যদি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের মধ্যে পড়ে তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী এটি রাষ্ট্রদ্রোহিতার শামিল। যে ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি পদবী সহ এরকম করবেন, যে রাজনৈতিক দল তাকে ওই পদবী দিয়েছে তার ঘাড়েও এই দায় এসে পড়বে এবং সেই দলও দায় এড়াতে পারবে না। এই রাষ্ট্রবিরোধী গভীরতা কোথায়? সেটি কি রাষ্ট্রকে ধ্বংস করার জন্য করছে, নাকি সরকারকে উৎখাতের জন্য করছে, না রাষ্ট্রে অস্থিতিশীলতা করার জন্য করছে, সেটি খতিয়ে দেখার যথেষ্ট প্রয়োজন আছে। আসলাম চৌধুরী বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের অনুসারী হিসেবে পরিচিত। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য সচিব থেকে মাত্র কয়েক বছরে তিনি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। কমল দে, সময় সংবাদ, ঢাকা।
দর্শক, মোসাদের সাথে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর পূর্বাচল থেকে আটক বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী সহ 2 সহযোগীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে। এই মুহূর্তে কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার সাইফুল জুয়েল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। স্বপ্ন, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে কিছুক্ষণ আগে শুনছিলাম যে বিএনপি নেতা আসলাম চৌধুরীকে গ্রেপ্তারের বিষয়টি। তো সেই বিষয়ে এখন আমি আছি রাজধানীর মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ের সামনে। তো এখানে গতকালকে সন্ধ্যায় তাকে গ্রেপ্তারের পর তাকে নিয়ে আসা হয়েছে ডিবি কার্যালয়ে। তো রাতভর আমরা যতদূর এখানে এসে জানতে পেরেছি যে রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ যাকে বলা হয়। তো এরপর আজকে যেহেতু গতকালকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সাথে একজন সহযোগী এবং ড্রাইভারও রয়েছে, তো তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে তো নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী তাদেরকে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজিরের নিয়ম রয়েছে। তো সেহেতু এখন পর্যন্ত তারা যেহেতু ডিবি কার্যালয়ে আছেন, তো ধারণা করা হচ্ছে যে বেলা 12টার পর অথবা দুপুর নাগাদ তাদেরকে মহানগর হাকিমের আদালতে নিয়ে যেতে, দায়রা জজ আদালতে সিএমএম কোর্টে নিয়ে যাওয়া হতে পারে। আর আপনাকে যদি আরেকটু বলে রাখি আগের বিষয়টি, সেটা হলো যে গতকালকে বিএনপির এই নেতাকে রাজধানীর কুড়িল বিশ্ব রোডের খিলক্ষেতের 300 ফিট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং তার আগে চট্টগ্রাম মহানগর পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়। তার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসলাম চৌধুরীকে দেশের বাইরে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং আসলাম চৌধুরীকে ঘিরে যে অভিযোগটা রয়েছে মহানগর গোয়েন্দা পুলিশের, এবং তারা বলছেন যে দিল্লিতে, পার্শ্ববর্তী দেশ ভারতের দিল্লিতে আসলাম চৌধুরী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের বেশ কয়েকজন কর্মকর্তার সাথে তিনি বৈঠক করেছেন এবং বৈঠকে বর্তমান সরকারের যে বর্তমান সরকারকে উৎখাতের চেষ্টা নিয়ে তারা ষড়যন্ত্র করছিলেন বলে এরকম অভিযোগ রয়েছে। তো এইসব অভিযোগের প্রেক্ষিতেই আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে আসলে তার প্রতি নানা রকম বিধিনিষেধ আরোপ করেন এবং তারই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যায় রাজধানীর খিলক্ষেত 300 ফিট এলাকা থেকে তাকে ড্রাইভার এবং এক সহযোগী সহ আটক করা হয় এবং তারপরে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় এবং এরপরে আজকে পরবর্তী কর্মসূচি অনুযায়ী আদালতে নিয়ে যাওয়ার কথা রয়েছে। তো পরবর্তী নতুন কোনো তথ্য থাকলে আমরা আবার আপনাকে জানিয়ে দিব। স্বপ্না। দর্শক, মোসাদের সাথে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে আটক বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী সহ 2 সহযোগীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে। সেই বিষয়ে আমাদের বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল জুয়েল। সীমান্তে কোনো হত্যাকাণ্ড হলে বিএসএফ ও বিজিবি যৌথভাবে তদন্ত করবে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। সকালে রাজধানীর পিলখানায় বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে কথা বলেন তিনি। এ সময় বিজিবি মহাপরিচালক আরও বলেন, সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনাকে শূন্যের কোটায় নামিয়ে আনার চেষ্টা চলছে। দুই দেশের সীমান্তে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজ করবে বিজিবি ও বিএসএফ। এই ব্যাপারে দুই দেশের গণমাধ্যম কর্মী সহ সকলের সহায়তা নেওয়া হবে এবং সীমান্তে যে কোনো ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে যৌথভাবে তদন্ত করব ও ব্যবস্থা নিব আমরা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক থেকে অকুপেন্সি সনদ নেয়ার পরই ভবনে গ্যাস সংযোগ দেওয়ার আইন থাকলেও মানা হচ্ছে না তা। ভবন নির্মাণ বিধিমালা 2008-এ অকুপেন্সি সনদ বাধ্যতামূলক করা হলেও তিতাস বলছে তারা নাকি বিষয়টি জানেনই না। নগর বিশেষজ্ঞরা বলছেন, সংস্থাগুলোর এমন সমন্বয়হীনতায় একের পর এক ঘটছে দুর্ঘটনা, বাড়ছে ঝুঁকি। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। গ্যাস প্রাকৃতিকভাবে পাওয়া এই মূল্যবান সম্পদটি আমাদের যেমন জ্বালানি চাহিদা পূরণ করছে, তেমনি সচল রাখছে আমাদের শিল্প কারখানা। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে, যে হারে বর্তমানে এর ব্যবহার হচ্ছে, এভাবে চলতে থাকলে 2025 সালের আগেই ফুরিয়ে যাবে বর্তমান গ্যাসের জাতীয় মজুদ। এমনটাই মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। এমন অশনি সংকেতের পরও গ্যাসের ব্যবহারে নেই তেমন কোনো সতর্কতা। বিশেষ করে রাজধানীর বাসাবাড়িতে সংযোগ দেওয়ার ক্ষেত্রে মানা হচ্ছে না আইন। ভবন নির্মাণ বিধিমালা 2008-এ গ্যাস বা বিদ্যুৎ সংযোগ পাওয়ার ক্ষেত্রে অকুপেন্সি সার্টিফিকেটের বাধ্যবাধকতা থাকলেও তা নাকি জানাই না তিতাস। 2008 থেকে ইমপ্লিমেন্ট করার মতো করে যদি আসতো আর আমাদের গ্যাসের ক্ষেত্রে, বাণিজ্যিক ক্ষেত্রে
তৈরি হতো তাহলে আমাদের গ্রেজেটে প্রকাশ হতো, যেটা আমাদের গ্রেজেটের ভিতরে সেই আইনটার ক্ষেত্রে বলা হয় না, যেটা মেনে করতে হবে। অকুপেন্সি সার্টিফিকেট প্রদর্শন করতে পারলেই বিদ্যুৎ, গ্যাস এগুলো সংযোগ পাবেন। যারা যারা এই সংযোগ দিচ্ছেন তারাই এটা চেক করে দেখতে পারেন যে এই সংযোগ দেওয়াটা কি বৈধ হয়েছে না অবৈধ হয়েছে। সংস্থাগুলোর এমন সমন্বয়হীনতায় অকুপেন্সি নিয়ে ভবন মালিকদেরও নেই মাথা ব্যথা। রাজুক নকশা হইতে এবং কতটি চুলা, কতটি কি প্ল্যান হইতে, ওয়ার্কিং প্ল্যান হইতে, এগুলো সমস্ত জমা দেওয়া হয়। দিলে ওরা এসে তদন্ত করে, যদি আমি গ্যাস পাওয়ার উপযোগী হই তখন ওরা আমাকে গ্যাস কালেকশন দিয়ে দেয়। গ্যাস কোম্পানি বলে বিদ্যুৎ, তারা একটু দেখে যে না এখন এটা দেওয়ার মতো অবস্থা তারা দিচ্ছে। একদম ফিতা কেটে অকুপেন্সি এভাবে হয়তো করা সম্ভব হচ্ছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন একটি ভবন আইন মেনে তৈরি করা হয়েছে কিনা তার একমাত্র মানদণ্ড রাজুক থেকে দেয়া এই ছাড়পত্র। আইনকে অবজ্ঞা করার একটা কালচার আমরা আইনের মধ্যেই ফাঁকফোকর হিসেবে রেখে দিই। অকুপেন্সি সার্টিফিকেট ছাড়া সংযোগ নেওয়া যদি সম্ভবই হয়, তাহলে মানুষ কেন অকুপেন্সি সার্টিফিকেট নেবে? এর জন্য দায়ী যেমনি করে আবাসন ব্যবসায়ীরা, তেমনি করে রাজুকের উদাসীনতা। বিশ্লেষকদের মতে অকুপেন্সির বিধান না মানায় বাণিজ্যিকভাবে গ্যাস ব্যবহার করেও বিল দিচ্ছে আবাসিক ব্যবহারের। এর ফলে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার ৪৫ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বাংলাদেশে চাল, ডাল, তেল এবং মশলার মতো ভোগ্যপণ্যের কোনো বাস্তব নির্ভর পরিসংখ্যান প্রস্তুত করা হয়নি। গুরুত্বপূর্ণ এসব খাদ্য সামগ্রীর কি পরিমাণ পণ্য দেশে উৎপাদন হচ্ছে বা কি পরিমাণ বিদেশ থেকে আমদানি করতে হবে তার কোনো সুনির্দিষ্ট তথ্য কারো কাছে নেই। এ অবস্থায় আসন্ন বাজেটে পরিসংখ্যান প্রস্তুতের পাশাপাশি ব্যাংক ঋণের হার কমানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাংলাদেশে ভোগ্যপণ্যের সামগ্রীর মধ্যে শুধুমাত্র চাল ছাড়া ডাল, তেল, মশলা সহ অন্যান্য ভোগ্যপণ্যের অধিকাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। মূলত চট্টগ্রাম সমুদ্র বন্দর এবং অন্যান্য স্থলবন্দর দিয়ে আমদানি হয় এসব ভোগ্যপণ্য। কিন্তু ভোগ্যপণ্য সংক্রান্ত সঠিক ও তথ্য নির্ভর কোনো পরিসংখ্যান না থাকায় প্রায় বাজারে নানা ধরনের সংকট দেখা দেয়। আমদানি কত করছি আমরা, সরকার করুক বা পাবলিক যে কোনো কেউ করুক, এগুলোর একটা আসলে ডাটাবেস দরকার। এই অ্যাসেসমেন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ অ্যাসেসমেন্টটা থাকলে পরে ক্রাইসিস পিরিয়ডে আপনি ক্রাইসিস মিট করা যায়, অথবা ওভার ইম্পোর্ট হবে না, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে না, স্টেবল থাকবে। ভোগ্যপণ্যের একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরির জন্য আসন্ন বাজেটে ব্যবস্থা নিতে অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। পাশাপাশি ভোগ্যপণ্য আমদানির ক্ষেত্রে ব্যাংক ঋণের সুদ কমানোর দাবি তাদের। রেট অফ ইন্টারেস্টটা শুধু ভোগ্যপণ্যের ক্ষেত্রে এটা 6% বা 5% এইভাবে নেওয়া যায় কিনা সরকার এবং আমার মনে হয় ব্যাংকারদেরকে বসে, বাণিজ্য মন্ত্রণালয় সব বসে এটা একটু চিন্তা ভাবনা করা উচিত। ভোগ্যপণ্য আমদানির সময় আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে বাজেটে শুল্ক হার নির্ধারণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ওয়ার্ল্ড মার্কেট যখন বেড়ে যায়, যেটা একটা পণ্য দেয়, বুকিং বাড়লে আমরা কেন ডিউটিটা কমা দিব, আর বুকিং বেশি কমে গেলে আমরা ডিউটিটা বাড়াই দেবো। সেই যদি থাকে, সেই সিস্টেমটা যদি আমরা ফলো করি, তাহলে ভোগ্য পরিমাণ আমার মনে হয় স্বাভাবিক থাকবে। মূলত অস্ট্রেলিয়া, কানাডা থেকে ডাল, ব্রাজিল থেকে চিনি ও গম, ইন্দোনেশিয়া, গুয়েতেমালা, শ্রীলঙ্কা থেকে দারুচিনি, লবঙ্গ, জায়ফল, ভারত, চীন, মিয়ানমার থেকে জিরা, আদা, রসুন, পেঁয়াজ এবং মালয়েশিয়া থেকে ভোজ্য তেল আমদানি করা হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিগত অর্থ বছরের মতো আগামী বাজেটেও 100 কোটি টাকার থোক বরাদ্দ চলমান রাখার দাবি নারী উদ্যোক্তাদের। এছাড়া ব্যবসায়িক প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয় করের পাশাপাশি ব্যক্তিগত আয়কর সীমা বাড়ানোর দাবি তাদের। তবে অর্থনীতিবিদরা বলছেন, শুধুমাত্র অর্থ বরাদ্দ নয়, প্রকৃত নারী উন্নয়নে প্রয়োজন জরুরি অর্থের সঠিক ব্যবহার। বিস্তারিত থাকছে ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। সমাজের প্রায় সব ক্ষেত্রেই একজন নারীকে সম্মুখীন হতে হয় বিভিন্ন বাধা, প্রতিবন্ধকতার। আর উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে পার হতে হয় আরো অনেক বন্ধুর পথ। অর্থনীতির মূল ধারায় এই অর্ধেক জনগোষ্ঠীর সম্পৃক্ততা বাড়াতে কিছু বাড়তি সুবিধা চান নারী উদ্যোক্তারা। তাদের দাবি, আগামী বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য ট্রেড লাইসেন্স ও নবায়ন ফি কমানো সহ নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয়ের পরিমাণ 50 লক্ষ টাকা পর্যন্ত ভ্যাট এবং ট্যাক্স মওকুফ রাখা। এছাড়া নারী উদ্যোক্তাদের ব্যক্তিগত আয়কর সীমা 3,50,000 টাকা নির্ধারণেরও দাবি করছেন তারা। স্লোগানটাই হচ্ছে এটা যে নারী উদ্যোক্তা বান্ধব বাজেট হোক। এবার যেমন আমরা 100 কোটি টাকার একটা বরাদ্দ ছিল এবং এটা আমরা
বেশ অনেকটাই ব্যবহারও করতে পেরেছিলাম। তো আমরা চাবো যে প্রতি বছরেই এই বাজেটে যেন 100 কোটি টাকার যে বরাদ্দ সেটা কন্টিনিউ হতে থাকে। আমাদের আরো অনেক বেশি ট্রেনিং দরকার, দেশে দরকার, বিদেশে দরকার। সেই ক্ষেত্রে আমাদের বাজেটে অবশ্যই একটা বরাদ্দ থাকা দরকার। একজন নারী যখন উন্নতি করবে, সে যখন সেলফ ডিপেন্ডেন্ট হবে, তার অর্থনৈতিক ক্ষমতা যখন সে পাবে, তখনই কিন্তু দেশের এবং সমাজের উন্নতি হবে। জাতীয় নারী উন্নয়ন নীতিতে থাকা কর্মকৌশল অনুসরণ করা এবং সেই অনুযায়ী বাজেটে বরাদ্দ রাখা জরুরি বলে মনে করেন এই অর্থনীতিবিদ। 2013-তে একটা উন্নয়ন নীতি বাস্তবায়ন কর্মকৌশল প্রণয়ন করা হয়েছে এবং সেইগুলোকে এখন যদি বাজেটের অ্যালোকেশনের সাথে যদি লিংক করা যায়, তাহলেই কিন্তু আমরা দেখতে পাবো যে আগামী কয়েক বছরে এই বাজেটে যে বরাদ্দটা রাখা হবে সেটার ব্যবহার যেমন ভালো হবে, সুফলটাও আমরা পাবো। এবং অবশ্যই নারীর জন্য করসীমা বাড়ানো উচিত, কারণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন আমাদের জাতীয় উন্নয়নের জন্য ভীষণভাবে দরকার। কারণ আমরা জেন্ডার বাজেট অনেক কয়েক বছর ধরে দিচ্ছি। আমি আগামী বাজেটে এই অগ্রগতির একটা চিত্র বা যে সমস্যাগুলো কোথায়, এরকম একটা খতিয়ান আমি দেখতে চাই। আসছে বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য আমদানিকৃত যন্ত্রপাতির উপর কর মওকুফ সহ নিয়মিত কর পরিশোধকারী নারী উদ্যোক্তাদের পুরস্কৃত করা এবং সিআইপি নির্ধারণে নারী উদ্যোক্তা কোটা রাখারও দাবি রয়েছে তাদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। রাজশাহীতে পদ্মার পাড়ে বাঁধের ওপর দখলদাররা গড়ে তুলেছে নানা ধরনের অবৈধ স্থাপনা। সমন্বিত উদ্যোগের কথা ভাবছে কর্তৃপক্ষ। বুলগেরিয়ায় অনুষ্ঠেয় গ্লোবাল উইমেন লিডার্স ফোরামে অংশ নিতে ইউরোপ সফরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সম্মেলনে যোগ দেওয়ার আগে 2 দিন তিনি লন্ডনে অবস্থান করবেন। রোববার বাংলাদেশ সময় রাত 9টায় তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। এর আগে সকাল 10:30টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত একটি ফ্লাইটে ঢাকা ছেড়ে যান। এ সময় বিমানবন্দরে তাকে বিদায় জানাতে আসেন সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী, 3 বাহিনীর প্রধান সহ কয়েকটি দেশের কূটনীতিক। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অনুষ্ঠিতব্য উইমেন লিডার্স ফোরামে অংশ নেবেন শেখ হাসিনা। ওই ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মূল বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বলে জানা গেছে। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে। সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে খুলনা ও ফরিদপুর অঞ্চলে দ্বিতীয় দিনের মতো চলছে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট। সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনির নিহতের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহার সহ কয়েকটি দাবিতে গতকাল ভোর 6টা থেকে শুরু হয় এ ধর্মঘট। ধর্মঘটের কারণে আজও যশোর থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে পণ্যবাহী ট্রাক চলাচলও। সড়কে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা দিচ্ছেন শ্রমিকরা। এতে চরম দুর্ভোগে পোহাচ্ছেন যাত্রীরা। এদিকে গতকালের মতো আজও খুলনা থেকে রাজধানী ঢাকা সহ 18টি রুটে যান চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে বাস স্ট্যান্ডগুলোতে ভিড় করতে থাকেন যাত্রীরা, কিন্তু কোনো ধরনের যান চলাচল না করায় বিপাকে পড়েন তারা। দূরপাল্লার কোনো যানবাহন না পেয়ে অনেকেই অটো বা মোটর সাইকেলে রওনা দেন। যাবো মংলাতে আমরা, কিন্তু এখন রাস্তাঘাটে যে অবস্থা দেখতেছি, এখানে তো কোনো গাড়ি ঘোড়া চলতেছে না। ঢাকা থেকে আসছি ট্রেনে, খুব গাদাগাদি অবস্থা। এখানে এসে দেখি ধর্মঘট চলছে। একটা বিপদের মধ্যে এখন আবার ফিরে যেতে হবে বাসায়। বাগেরহাট পর্যন্ত 60 টাকা ভাড়া, সেখানে 100 টাকা দিয়ে যাচ্ছি, আর ওরা বলতেছে 150 টাকা, তার মানে ডাবলের থেকেও বেশি ভাড়া যাচ্ছে। কাটালানি যেতে হবে 3-4 মানে গাড়ি চেঞ্জ করে যেতে হবে, 3-4 গুণ ভাড়াও বেশি, খুবই দুর্ভোগ। যেখানে ভাড়া হয়েছে যে 50 টাকা বা 60 টাকায় আমি চলে যাবো একটা পিএসপি পর্যন্ত, সেখানে এখন 150 টাকা নিতে হচ্ছে, 200 টাকা। এখন তো আমি পরিস্থিতি নিয়ে আসি নেই। এই মুহূর্তে খুলনা শহরের সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। স্বপ্না, সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ দের ডাকে যে 48 ঘন্টার যে ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে, এই ধর্মঘটের কারণে কিন্তু খুলনা থেকে কোনো প্রকার খুলনার থেকে দূরপাল্লার যান চলাচল করছে না। অর্থাৎ ঢাকামুখী যে যানবাহন সেগুলো বন্ধ রয়েছে, যাত্রীবাহী, পাশাপাশি আন্তঃজেলা যে বাস চলাচল করে যাত্রীবাহী সেগুলো বন্ধ রয়েছে, এবং খুলনা থেকে বিভিন্ন উপজেলাতে যে বাসগুলো চলাচল করে সেগুলো বন্ধ রয়েছে। 18টি রুটে এরকম কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি পণ্য পরিবহন করার জন্য যে ট্রাক বা পিকআপ, এরকম যে ট্যাঙ্ক লরি, সব কিছুই কিন্তু গত 2 দিন ধরে বন্ধ রয়েছে।
তো এই ধর্মঘটের ফলে দুটো সমস্যা, সেটি হচ্ছে যে প্রকট আকার ধারণ করেছে, সেটি হচ্ছে যাত্রীরা কিন্তু এখান থেকে সাধারণ মানুষ দূর দূরান্তে যেতে পারছে না, এবং দূর দূরান্তে যাওয়ার জন্য ছোট ছোট যান রয়েছে, সেই ছোট ছোট যানে যাওয়ার জন্য কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, অর্থাৎ 50 টাকার ভাড়া সেখানে 100 টাকা পর্যন্ত এবং 150 টাকা পর্যন্ত আদায় করছে ইজি বাইক এবং অন্যান্য যে পরিবহনগুলো রয়েছে। পাশাপাশি আরেকটা সমস্যা যে খুলনা সোনাডাঙ্গা বাস টার্মিনালের পাশে বড় একটি কাঁচা পাইকারি বাজার রয়েছে, সেখানে আমরা খোঁজ নিয়েছি। সেখানে যে সমস্যাটি দেখা দিয়েছে সেটি হচ্ছে সেখানকার পচনশীল যে পণ্যগুলো দূর দূরান্তে যায় সেগুলো কিন্তু গত 2 দিন ধরে খুলনা থেকে আসলে ছেড়ে যায়নি, এবং ট্রাক চলাচল বন্ধ থাকার কারণেই মূলত এই সমস্যাটি আরো বেশি প্রকট আকার ধারণ করেছে। এবং এখানে অনেক পণ্য কিন্তু পচে গেছে, শাকসবজি আছে এরকম, সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। আমরা সকালেও খবর নিয়েছি, সেখানে একই অবস্থা বিরাজ করছে। এবং এর বাইরে যে জিনিসটা, মানুষ কিন্তু ট্রেনে যাতায়াত করছেন এবং দূর দূরান্ত থেকে অনেকে এসে সোনাডাঙ্গা বাস টার্মিনালে আজকেও সকালে এসে কিন্তু মানুষ যেতে পারেনি দূর দূরান্তে, এবং তারা কিন্তু আবারও ফিরে গেছে বাড়িতে। তো আজকে বিকেল 4টায় একটি সভা আছে মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাথে, জেলা প্রশাসনের একটি বৈঠক আছে খুলনা সার্কিট হাউসে বিকেল 4টায়। সেখান থেকে হয়তো কোনো সমাধানের একটা বিষয় আসতে পারে বলে আমরা ধারণা করছি। তো স্বপ্না, এই ছিল আমার কাছে খুলনা সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে পরিবহন ধর্মঘটের সর্বশেষ। দর্শক, পরিবহন ধর্মঘটের খবরাখবর জানাতে খুলনা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। ঘূর্ণিঝড় মহাসেনের 3 বছর পার হলেও এখনো উপকূলীয় জেলা বরগুনার ক্ষত কাটেনি। পাশাপাশি দীর্ঘদিনের দাবির পরও নির্মিত হয়নি টেকসই বেড়িবাঁধ, নেই পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। যা আছে তাতে জেলার 6 ভাগ মানুষেরও জায়গা হয় না। এ অবস্থায় আসন্ন বর্ষা মৌসুম নিয়ে শঙ্কা বাড়ছে উপকূলের লাখো মানুষের। অবশ্য উঁচু বেড়িবাঁধ নির্মাণে বিশ্বব্যাংকের অর্থায়নে কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এম এ আজিমের তথ্য ও এস এম সিফাতের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2007 সালে প্রলয়ঙ্করী সিডরের চিহ্ন মুছতে না মুছতে 2009 সালে আইলায় আবারও লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় জেলা বরগুনা। এই 2 মহাদুর্যোগে সবকিছু হারানো উপকূলবাসীর নতুন করে বাঁচার চেষ্টার মধ্যে 2013 সালে এই দিনে হানা দেয় ঘূর্ণিঝড় মহাসেন। সেদিনের ঘূর্ণিঝড় কেড়ে নেয় অনেক মানুষের প্রাণ, ধ্বংস হয় শত শত ঘরবাড়ি, সে সাথে জমির ফসল। সেদিনের সেই দুর্বিষহ স্মৃতি আজও ভুলতে পারেননি এই অঞ্চলের মানুষ। যে ওই কুল দিয়ে ছুটতে গেছে সেই মানুষজন কমে যাইবে কতে করলে সেন্টারে, কতে রইলে যে আর যে ওই গাছে উঠতে হেয়ের পর গিয়ে কতে এইরকম হাবড়াইয়ে ধরিয়ে রয়েছে। খাল পারে গুনে আমি আসছিয়া মা বোনদেরকে বলতে পারিনি যে তোমরা সবাই ঘরে ঘরে নামো, ঠিক আছে। হ্যার মধ্যে আমাদের ওই বাড়ির ভিতর এই ক্রমহমান পানি হয়ে গেছে। এরপর বানভাসীদের দাবির পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু স্থানীয়দের অভিযোগ, উঁচু ও টেকসই বাঁধ নির্মাণ না। আসন্ন বর্ষা মৌসুম নিয়ে শঙ্কিত তারা। বন্যার আগে যে বেড়িবাঁধ ছিল, বন্যার পর কিছুই করে না, টাকা হুনি আইছে, এটা আইছে, ওটা আইছে, কিন্তু কোনো কাজ হয় নাই। অবশ্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানালেন, পরিকল্পনা অনুযায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের চেষ্টা চলছে। যেগুলো ভাঙন রক্ষা করা হচ্ছে এগুলো পরবর্তীতে মেজর রিহ্যাবিলিটেশন ওয়ার্ক হিসাবে ইসিআরআরপি প্রজেক্টের অধীনে বিশ্ব ব্যাংক এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পগুলো অনগোয়িং আছে, অনগোয়িং হওয়ার কারণে এখনো আক্রান্ত হচ্ছে ভাঙন। এই প্রকল্পগুলো হয়ে গেলে আর ওই বাঁধগুলো ভাঙবে না। এদিকে অত্যাধিক দুর্যোগ ঝুঁকিতে থাকা এ জেলার প্রায় 12 লাখ মানুষের জন্য ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র রয়েছে মাত্র 324টি। আবার এগুলোর মধ্যে অনেকগুলোই নিজেই ঝুঁকিপূর্ণ। সময় সংবাদ, বরগুনা। সময় সংবাদে আরো থাকছে। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। নিরাপত্তা জোরদার। জলাবদ্ধতা থেকে কিছুতেই মুক্তি পাচ্ছে না সিলেট নগরবাসী। সামান্য বৃষ্টিতেই শহরের রাস্তাঘাট ছাড়িয়ে পানি উঠে যায় বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। নগরবিদরা বলছেন, সময় মতো ড্রেন পরিষ্কার না করা এবং ছড়া ও খালগুলো দখলমুক্ত না হওয়ায় অবস্থার উন্নতি হচ্ছে না। অবশ্য সিটি কর্পোরেশন বলছে, জলাবদ্ধতা দূর করতে তৈরি করা হচ্ছে 250 কোটি টাকার উন্নয়ন প্রকল্প। নৌশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ।
নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারের হাওয়াপাড়া এলাকা। সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয় এখানে। রাস্তা ছাড়িয়ে পানি ঢুকে পড়ে বাসাবাড়ি, মসজিদ ও ব্যবসা প্রতিষ্ঠানেও। শুধু হাওয়াপাড়া নয়, বৃষ্টি হলেই শহরের বেশিরভাগ এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। মারাত্মক আকার ধারণ করে ইলেকট্রিক সাপ্লাই, মদিনা মার্কেট, উপশহর, 13 রতন, লালাদিঘির পাড় ও শিবগঞ্জ এলাকায়। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন নগরবাসী। সামান্য বৃষ্টিতে এই হাঁটু পর্যন্ত পানি হয়ে যায়, চলাফেরা করা যায় না। সকালে উঠে সব দেখলো যে দোকানপাটের সামান্য সব নষ্ট হয়ে গেছে, ভিজা পানি ঢুকছে। নগরবিদরা বলছেন, জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে সিটি কর্পোরেশনকে ছড়া খাল উদ্ধারের পাশাপাশি নিয়মিত ড্রেন পরিষ্কার করতে হবে। ছড়াগুলি উদ্ধার প্লাস ড্রেনগুলি পরিষ্কার, ওই কাজের মধ্যে কিছুটা স্থগতি পরিলক্ষিত হচ্ছে। ছড়াগুলি উদ্ধার করে ছড়া এবং ড্রেন পরিষ্কারটা রাখতে হবে। তবে নগর কর্তৃপক্ষের দাবি, এখন আর আগের মতো জলাবদ্ধতা হয় না। আর পুরোপুরি জলাবদ্ধতা দূর করতে 250 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী। ড্রেনগুলো কিছু কিছু জায়গায় ছোট আছে বা সংকীর্ণ আছে, হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে পানিটা নেমে যাচ্ছে। শহরের মধ্যে দিয়ে 11টি প্রবাহমান ছড়া খাল যেগুলো আছে সেগুলো আমরা রিটেনিং ওয়াল করে এগুলোকে আমরা দখলমুক্ত করার ব্যবস্থা করব। ইতিমধ্যে এই প্রকল্পটি জমা দেওয়া হয়েছে। নগরীর পানি ছড়া হয়ে গিয়ে মিশে সুরমায়, কিন্তু নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় সুরমা এখন আর আগের মতো পানি ধারণ করতে পারছে না। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। দেশে বিদেশে যারা বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে তাদেরকে প্রতিহত করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। গতকাল সকালে ফ্রান্সের শাদুরগুল বিমানবন্দরে পৌঁছানোর পর নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। দেশকে এগিয়ে নিতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারকে আরও শক্তিশালী করতে প্রবাসী বাঙালিদের প্রতি আহ্বান জানান তিনি। বিমানবন্দরে খাদ্যমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান ফ্রান্সে নবগঠিত আওয়ামী লীগের সভাপতি মহসিন উদ্দিন খান ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন সহ দলের নেতৃবৃন্দ। ভালো ফলাফল অর্জনের খবরটি আর জানা হলো না বরিশালের এসএসসি পরীক্ষার্থী সর্বজিৎ ঘোষ হৃদয়ের। অকৃতকার্য হবার খবরে ভবন থেকে লাফিয়ে পড়লে তার মৃত্যু হয়। এর 3 দিন পর জানা যায় 4.67 পেয়ে কৃতকার্য হয়েছে সে। এই ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন সর্বজিতের বাবা। অবশ্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলছেন, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাহমুদুর নবীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বরিশাল নগরীর উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সর্বজিৎ ঘোষ 11 মে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে হিন্দু ধর্ম বিষয়ে তার ফলাফল অকৃতকার্য আসে। এ ঘটনা জানার পর সে একটি উঁচু ভবন থেকে ঝাঁপ দিলে তার মৃত্যু হয়। এর 3 দিন পর ওই বিষয়ে A+ সহ 4.67 পেয়ে কৃতকার্য হয়েছে বলে পুনরায় ফল প্রকাশ করে বোর্ড কর্তৃপক্ষ। এ ঘটনায় বিচার দাবি করেন সর্বজিতের বাবা। তারা বলছে যে এখন যান্ত্রিক ত্রুটির কারণে এই ভুল হয়েছে। কেন তারা সময় নিল না যে একটা ছেলের জীবন দিয়ে তারা কি এই আজকে যান্ত্রিক ত্রুটি দেখিয়ে পার পেয়ে যাবে? আমি সুষ্ঠু বিচার চাই। পরীক্ষকদের ভুলে এসএসসির ফলাফলে এই বিপর্যয়, বিষয়টি স্বীকার করলেন এই পরীক্ষক। বোর্ড থেকে আমাকে দীর্ঘ 2000 সাল বোর্ড শুরু হয়েছে, সেই অবধি আমি এই কাজটি করে আসছি, কিন্তু এই বছর কি কারণে কেন যে হলো আমি নিজে বলতে পারি না। ভুল এখন তো ভুল, এই জন্য আমি সত্যি দুঃখিত, লজ্জিত। আর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান। আমরা তদন্ত কমিটি তৈরি করেছি, তদন্ত কমিটি রিপোর্ট দেবে, এরপরে বিধি মোতাবেক যে ব্যবস্থাগুলি আছে সেই ব্যবস্থাগুলি আমরা। শুধু সর্বজিৎই নয়, শিক্ষা বোর্ডে এবার পরীক্ষকদের ভুলে অনেক শিক্ষার্থীর ফলাফল অস্বাভাবিক আসে। পুনঃগণনায় 1141 জন কৃতকার্য হয়। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। রাজশাহীতে পদ্মার পাড়ে বাঁধের ওপর দখলদাররা গড়ে তুলেছে নানা ধরনের অবৈধ স্থাপনা। বিশেষজ্ঞরা বলছেন, এতে একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে শহর রক্ষা বাঁধ, অন্যদিকে নদীর পাড়ে ছুটে এসে সৌন্দর্য থেকে বঞ্চিত হচ্ছেন বিনোদন প্রেমীরা। আর দখলদাররা দায় চাপাচ্ছেন স্থানীয় বড় ভাইদের ওপর। বারবার নোটিশ দিয়েও এসব অবৈধ স্থাপনা সরানো সম্ভব না হওয়ায় কর্তৃপক্ষ ভাবছেন সমন্বিত উদ্যোগের কথা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান।
নগর জীবনের সারাদিনের ব্যস্ততা শেষে বিকেলে বিনোদনের জন্য অনেকেই আসেন পদ্মার পাড়ে। 2010 সালে পদ্মার পাড়কে কিছুটা পরিপাটি করে তোলে সিটি কর্পোরেশন। এরপরই নদীর বাঁধকে ঘিরে পাল্লা দিয়ে শুরু হয় দখলের হিড়িক। বসার বেঞ্চ, হাঁটা চলার স্থান, এমনকি ফাঁকা স্থানেও গড়ে উঠেছে দখলদারদের নানা ব্যবসা। শহর রক্ষায় এ বাঁধে গড়ে তুলেছে অবৈধ স্থাপনাও। এতে ঘুরতে আসা নগরবাসীকে প্রতিনিয়ত পড়তে হচ্ছে নানা সমস্যায়। গরমের দাবদাহে একটু দক্ষিণামলয় সমীরণে একটু গা ভাসিয়ে দিয়ে একটু চমৎকার বাতাস উপভোগ করবে, সেটি হচ্ছে না। এটা আসলে নিঃসন্দেহে আমাদের জন্য কষ্টকর। এখানে আসে হলো মূলত বিনোদনের জন্য, এন্টারটেইনমেন্টের জন্য, তো সেই এন্টারটেইনমেন্ট তো করতে পারে না, তো এদের বিজনেসের জন্যই কিন্তু আমাদের মূলত ঝামেলাটা হয়। দখলদাররা বলছেন কোনো প্রকার ক্ষতি না করেই বড় ভাইদের আশীর্বাদে এখানে আছেন তারা। জায়গাটা ছোট ছিল, আস্তে আস্তে ভরাট দিয়ে আপনার জায়গাটা বাড়াই দিয়ে যাতে ব্যবসা বাণিজ্য হয়। বড় ভাইরা আছে, বড় ভাইদের অনুমতি নিয়ে আমরা ব্যবসা করছি। তবে বিশেষজ্ঞরা বাঁধের উপর এমন স্থাপনাকে বিপজ্জনক হিসেবেই দেখছেন। কনক্রিটের যে স্ল্যাবগুলো ইউজ করা হয়েছে কিংবা হচ্ছে যেখানে বিভিন্ন বালুর বস্তা ফেলে হচ্ছে স্লোপটাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটা ইনস্টেবল হয়ে যেতে পারে। অবশ্য সিটি কর্পোরেশন জানায় শীঘ্রই বাঁধ ও নদী পাড়ের সৌন্দর্যের স্বার্থ রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। উচ্ছেদের জন্য আমার ম্যাজিস্ট্রেট, পুলিশ সহ আমার স্টেট অফিসার সহ তাদেরকে চূড়ান্ত নোটিশ দিয়ে আসছে। এর মধ্যে যদি না হয় তাহলে খুব অচিরেই দেখতে পাবেন যে আমরা তাদেরকে উচ্ছেদ করেছি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে রাজশাহী শহরের কোল ঘেঁষে 17 কিলোমিটার শহর রক্ষা বাঁধে অবৈধ স্থাপনা রয়েছে শতাধিক। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। রাজধানীতে আলাদা সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য সহ 3 জন নিহত হয়েছেন। গুলশান থানা পুলিশ জানায়, ডিউটি শেষে বাসায় ফেরার পথে রাজধানীর খিলক্ষেত এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন পুলিশের উপপরিদর্শক ও গুলশান পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া রাজধানীর সায়দাবাদের জনপদ মোড়ে সড়কের আইল্যান্ডের সাথে রিকশা উল্টে গেলে আকস্মিকভাবে মা ও মেয়ে রাস্তায় ছিটকে পড়ে। এ সময় কাভার্ড ভ্যান দুজনকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। দেশের বাইরের খবর। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু, কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 6টা থেকে ভোট শুরু হয়, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। নির্বাচন সুষ্ঠু করতে এরই মধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই 3টি অঞ্চলে অন্তত 9.5 কোটি ভোটার ভোট দিচ্ছেন। দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী জয় ললিতার দল এআইডিএমকে রাজ্যের 234টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্যদিকে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি এ রাজ্যের নির্বাচনে 188টি আসনে প্রার্থী দিয়েছে। কেরালার 140টি আসনে 2,60,00,000 ভোটার তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। আর পুদুচেরির 30টি আসনে ভোট দিচ্ছেন 94 লাখ ভোটার। এর আগে পশ্চিমবঙ্গের 294টি ও আসামের 126টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এ 5 রাজ্যের নির্বাচনী ফলাফল 19 মে ঘোষণা করা হবে। সাম্প্রতিক সময়ে অভিবাসী সংকটের কারণে মানবিক বিপর্যয়ের শিকার হয়েছে বিশ্বের অগণিত মানুষ। কয়েক দশক আগেও অভিবাসনের প্রধান কারণ ছিল প্রাকৃতিক দুর্যোগ। এখন যুদ্ধ ও সহিংসতাই প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। জরিপে দেখা গেছে শুধুমাত্র সিরিয়া থেকেই বাস্তুচ্যুত হয়েছে 6 কোটি মানুষ। অভিবাসী সংকটের সমাধানে বেশ কয়েকটি দাতব্য সংস্থা এগিয়ে এলেও তাদের কাজের প্রক্রিয়ার সংকট মোকাবিলার উপযোগী নয় বলে অভিযোগ বিশ্লেষকদের। এ পরিস্থিতিতে ভিন্ন উপায় বের করার পরামর্শ দেন তারা। বছরের পর বছর গৃহযুদ্ধ, জঙ্গি তৎপরতা, চরম দারিদ্র্য বা রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ভয়াবহ পথ পাড়ি দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ আশ্রয় খুঁজছেন ইউরোপ সহ বিভিন্ন ধনী দেশগুলোয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন জাতিসংঘ গঠিত হয়, তখন সংস্থাটির প্রধান কাজ ছিল অভিবাসীদের বিভিন্ন উপায়ে সহায়তা করা। গত 71 বছরে এই সহায়তার পরিধি বেড়ে গেছে কয়েক গুণ। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী 2000 সালে বিশ্বব্যাপী মানবিক সংকট
মোকাবেলায় যেখানে মাত্র $200 কোটি ব্যয় হতো, সেখানে বর্তমানে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে $2500 কোটি। এতে সহজে আঁচ করা যায় অভিবাসী সংকট কত ভয়াবহ রূপ নিয়েছে। জরিপে দেখা যায় অভিবাসীদের অধিকাংশই গড়ে 10 থেকে 17 বছর ধরে ছিন্নমূলের মতো জীবন কাটাচ্ছেন। একবিংশ শতাব্দীর শুরু থেকে এ পর্যন্ত যারা অভিবাসী হয়েছেন তাদের বেশিরভাগই আজও নিজ দেশে ফিরতে পারেননি। এই অভিবাসনের পেছনে প্রধান কারণ হিসেবে দায়ী করা হয়েছে যুদ্ধকে। বর্তমানে মোট মানবিক সহায়তার 80% বরাদ্দ হচ্ছে সেই সব বাস্তুহারা মানুষের পেছনে যারা যুদ্ধের কারণে দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে ছিন্নমূলের মতো জীবন কাটাচ্ছেন। অথচ আগে অভিবাসনের প্রধান কারণ ছিল প্রাকৃতিক দুর্যোগ। অভিবাসী সংকট প্রকট হয়ে দেখা দেয় সিরিয়ার গৃহযুদ্ধ ও আইএস জঙ্গি তৎপরতার পর থেকে। 2015 সালে আন্তর্জাতিক উদ্ধার কমিটির এক হিসেবে দেখা গেছে সিরিয়া থেকে এ পর্যন্ত 6 কোটি মানুষ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে, যা আসার মধ্যে আছে 43,000 মানুষ। এসব মানুষের সহায়তায় মানবিক তৎপরতা বেশ দুর্বল বলে মন্তব্য করেন ফরাসি দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স। বিশেষজ্ঞদের মতে মানবিক সহায়তার পুরো প্রক্রিয়ায় গঠনমূলক পরিবর্তন আনা না গেলে এই সংকট মোকাবেলা কঠিন হয়ে পড়বে। এই অবস্থায় তারা দাতব্য সংস্থাগুলোকে নীতি পরিবর্তনের দিকটি নিয়ে নতুন করে ভাবার পরামর্শ দেন। সানজানা চৌধুরী, সময় সংবাদ। খেলার খবর। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে 9 জনের বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই না, এদের মধ্যে 4 জন বোলারের বিরুদ্ধে 3 বার করে অভিযোগ দিয়েছেন ম্যাচ রেফারি। সময় সংবাদকে এমনটাই জানিয়েছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান নাজমুল করিম টিঙ্কু। প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগের আগে ক্রিকেট অপারেশনসের কাছে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে বলেও তিনি জানান। এদিকে বিসিবি অভিযুক্ত বোলারদের ব্যাপারে নিয়েছে বিশেষ পরিকল্পনা। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের 2 বোলারের ব্যাপারে প্রশ্ন ওঠার পর নড়ে চড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কারণ এর আগে ঘরোয়া ক্রিকেটে দেশের অনেক ক্রিকেটারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ থাকলেও তা আমলে নেয়নি বিসিবি। তাই তো চলমান প্রিমিয়ার লিগে দূরবীন চোখ রেখেছে বোর্ড। লিগে মাত্র 6টি ম্যাচে একাধিকবার অভিযোগ উঠেছে 9 জন বোলারের বিরুদ্ধে। আজকে ওঠার মতো খবর হলো এর মধ্যে 4 জন বোলারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে 3 বার করে। অ্যাকচুয়ালি আমি নামটা বলতে রাজি না, এরকম আরো অলরেডি 3-4 জন আছে যারা 3 বার অলরেডি তারা ওয়ার্ল্ড ম্যাচ ম্যানেজার কর্তৃক রিপোর্ট হয়েছে তাদের নাম। কোনো বিশেষ একজনের কথা বলতে চাই না। টোটাল আমি আপনাকে যা বলেছি তাতে প্রায় 8-9 জন। ওই 4 জনের মধ্যে নাইম ইসলাম জুনিয়র ও আসিফ আহমেদ রাতুলের নাম জানা গেছেন। আরো বাকি 2 জন। প্রিমিয়ার লিগের পর তাদের বোলিং অ্যাকশন শোধরাতে 1.5 মাস পুনর্বাসনের ব্যবস্থা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যারা অ্যালিগেশনের মধ্যে আছে তাদেরকে নিয়ে বিশেষভাবে কাজ করতে হবে। জাতীয় দল গঠনের ক্ষেত্রে যদি যে ইম্প্যাক্টগুলো হয় সেগুলো আমরা যদি সেফ রাখতে চাই তাহলে আমার মনে হয় আমাদের খুব কঠিনভাবে কিছু সিদ্ধান্ত নিতে হবে। রিহ্যাবিলিটেশন ক্যাম্পে বা তার আগে আমরা প্লেয়ারদের ওয়ার্ন করব, ইউ কারেক্ট ইউর অ্যাকশন, না হলে লিগের পর আমাদের রিহ্যাব ক্যাম্পে যেতে হবে। তবে আশার খবর হলো আইসিসি থেকে প্রশ্ন ওঠা জাতীয় দলের 2 বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানি এছাড়াও অনূর্ধ্ব-19 দলের ক্রিকেটার সানজিদ শাহ প্রিমিয়ার লিগে খেললেও তাদের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেনি ম্যাচ পরিচালকরা। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। আইপিএল এর খবর। ইডেন গার্ডেন্সে আজ সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 11 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে প্লে অফের লড়াইয়ে অনেকটাই এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লে অফের স্বপ্ন সমীকরণের সুতায় বাঁধা। ম্যাচ শুরু হবে আজ রাত 8:30টায়। জিতলেই কলকাতার পয়েন্ট হবে 16, যাতে আসরে প্লে অফ নিশ্চিত করবে কলকাতা। তাই এ ম্যাচ গুরুত্বপূর্ণ গৌতম গম্ভীরের দলের জন্য। ঘরের মাঠে খেলা বলেই উজ্জীবিত কেকেআর। ব্যাট হাতে গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা, ইউসুফ পাঠানরা আছেন দারুণ ফর্মে। পেস বোলিংয়ে আন্দ্রে রাসেল ছাড়াও স্পিন ত্রয়ী সুনীল নারাইন, সাকিব আল হাসান আর পীযূষ চাওলারা রাইডার্সদের মূল ভরসা। মাঠে নামার আগে উজ্জীবিত বেঙ্গালুরুর ক্রিকেটাররা। শেষ ম্যাচে গুজরাটের বিপক্ষে আইপিএল এর ইতিহাসে এক ইনিংসে জোড়া সেঞ্চুরি করেছেন এবি ডিভিলিয়ার্স ও বিরাট কোহলি। আর এবারের আসরে ইতোমধ্যেই 3টি সেঞ্চুরির মালিক বনে গেছেন কোহলি। তবে হার্ড হিটার ক্রিস গেইল ফর্মহীন, তার বদলি হতে পারেন ট্রাভিস হেড। আর বোলিংয়ে ক্রিস জর্ডান হতে পারেন বেঙ্গালুরুর তুরুপের দাস। 2 দলের আগের দেখায় বেঙ্গালুরুকে 5 উইকেটে হারিয়েছিল কলকাতা। চলছে এশিয়া কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক ক্যাম্প। লুডভিগ ডি ক্রুইফ আসার আগে দেশের ফুটবলের অভিজ্ঞ মুখ সাইফুল বারী টিটুর অধীনে চলছে ফুটবলারদের অনুশীলন।
স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন জানালেন, সম্মুখ ভাগে দলের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার হিসেবে এবারের দায়িত্বটা তার অনেক বেশি। সে অনুযায়ী মাঠের খেলায় থাকবে প্রতিফলন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রাণোচ্ছল বাংলাদেশ জাতীয় ফুটবল দল, যেন প্রাণ ফিরে পেয়েছেন সব ফুটবলাররা। সতীর্থদের মধ্যে খুনসুটি হাসি তামাশায় অনুশীলনে মামুনুলরা। তবে এদিন অনুশীলনে ছিলেন না মোনায়েম খান রাজু ও জামাল ভুঁইয়া। সামান্য ইনজুরির কারণে মাঠের বাইরে এ দুজন, তবে বাকি ৩২ জন ছিলেন স্বতঃস্ফূর্তভাবে। গেল বছর ধরেই দেশের ফুটবলের মূল সমস্যা গোলখরা। এমিলি এনামুল যুগের পর নবযুগের স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন জাতীয় দলে ধারাবাহিক হলেও খুব একটা সফল নন প্রতিপক্ষের রক্ষণকে ভোগাতে। তবে তিনি জানান, তাজিকিস্তান এবার আর অপরিচিত নয়। চেনা প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামতে তেমন সমস্যা হবে না জীবনের। আমি চেষ্টা করব যে সামনের ম্যাচ তাজিকিস্তানে খেলা। এর আগেও আমি তাজিকিস্তানে খেলছি, তো ওদের ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল, বৃষ্টি হয়েছে, যার জন্য আমরা ভালো ফল করতে পারিনি ওখানে। তো আমরা চেষ্টা করবো ভালো পারফরমেন্স করার জন্য। আমরা যদি ভালো করতে পারি, আমাদের মিডফিল্ড যদি ভালো করতে পারে, তাহলে আমরা অবশ্যই সুযোগ পাবো। আর সুযোগ পাইলে আমরা ইনশাল্লাহ কাজে লাগাবো। দেশের ফুটবলে অনুশীলন পর্যবেক্ষণ করতে খুব একটা দেখা যায় না ফেডারেশনের কাউকে। সেখানে যেন ব্যতিক্রম অমিত খান শুভ্র দাঁড়িয়ে ছেলেদের অনুশীলন পর্যবেক্ষণ করেন পুরোটা সময়। ফুটবলারদের অনুপ্রেরণা জগতেই এখন থেকে নিয়মিত মাঠে আসবেন তিনি। আমি যখন ফুটবলার ছিলাম, মাঠে ছিলাম, আমরা প্রতীক্ষায় থাকতাম ফেডারেশনের একজন অফিসিয়াল, মানে আমাদের পরিবারের গার্ডিয়ানরা কখন আসবে, আমাদের কি প্রয়োজন, আমরা কি পাচ্ছি না, কি পেতে পারি, কি করলে আমরা ভালো করব, এই ব্যাপারগুলোর জন্য ওনারা আসলে আমরা অপেক্ষায় থাকতাম। যখন বিকেএসপি থাকতো আমরা অপেক্ষা করতাম ফেডারেশনে একটি গাড়ি আসবে, হয়তো কোনো সুসংবাদ নিয়ে আসছে বা স্যালারি পাচ্ছি, হয়তো বুটের টাকা পাচ্ছি। এটা অনেক বেশি আনন্দের ওনারা যখন আসতেন। মামুনুল নাসিররা হয়তো বাড়তি কিছু দিতে পারবে এই জাতীয় দলকে, তাই লড়াইয়ের জন্য নিজেদের প্রস্তুত করে তুলছেন ফুটবলাররা। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মোসাদের সঙ্গে সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক বিএনপি নেতা আসলাম চৌধুরীকে আজ তোলা হবে আদালতে। রাখা হয়েছে ডিবি কার্যালয়ে। সীমান্তে হত্যাকাণ্ড হলে এখন থেকে যৌথভাবে তদন্ত করবে বিজিবি বিএসএফ। ব্রিফিংয়ে বিজিবি মহাপরিচালক। চুয়াডাঙ্গায় কিশোর হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির আশ্বাস বিএসএফ এর। বাধ্যতামূলক হলেও রাজুকের সনদ ছাড়াই রাজধানীর আবাসিক ভবনে দেয়া হচ্ছে গ্যাস সংযোগ। তিতাস বলছে বিষয়টি জানা নেই। সমন্বয়হীনতাকে দুষছেন নগর বিশেষজ্ঞরা। স্বাধীনতার ৪৫ বছরেও বাস্তব নির্ভর পরিসংখ্যান নেই চাল, ডাল, তেল এবং মশলার মতো ভোগ্যপণ্যের। নেই বিদেশ থেকে আমদানির তথ্য। এবং ঘূর্ণিঝড় মহাসেনের ৩ বছরেও বরগুনায় নির্মিত হয়নি টেকসই বেড়িবাঁধ। রয়েছে পর্যাপ্ত আশ্রয় কেন্দ্রের অভাব। বর্ষা মৌসুম নিয়ে শঙ্কায় উপকূলের লাখো মানুষ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।